যারা হচ্ছে বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দেয় তারা পুরুষ না, তারা হচ্ছে হিজড়া, তারা হচ্ছে কাপুরুষ, তারা কোনো পুরুষ হতে পারে না। বউ চলবে জামাইয়ের কথায়, জামাই কেন বউর কথায় চলবে? তো হিজড়া ছাড়া আর কিছু না। আমি মনে করি আমার ফ্যামিলি সবার আগে। আমার ফ্যামিলিকে যে মর্যাদা দিতে পারবে, সম্মান দিতে পারবে, আমার বাবা মার সাথে যে তাল মিলা চলতে পারবে, সে হচ্ছে বউ। সে আমার বউ হওয়ার যোগ্য। আমার বউর অনেক বেশি টাকা পয়সা থাকবে, আমার বউয়ের বাপদাদারা অনেক খানদানি হবে, আমার বউ অনেক এডুকেটেড হবে, অনেক স্টাইলিশ হবে, অনেক ড্যাশিং হবে, এরকম না। আমার বউ আমার সাথে ম্যাচ করে চলতে পারবে, আমার বউ আমার বাবা মার সাথে ম্যাচ করে চলতে পারবে, আমার ভাই বোনের সাথে ম্যাচ করে চলতে পারবে, সেটাই হচ্ছে আমার বউ। এছাড়া আমি মনে করি যে এটাই যোগ্যতা আমার বউ, আর কিছু দরকার নেই। আর যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে বউ না, সেগুলো গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, বান্ধবী হিসেবে ঠিক আছে। বউ নিজের সংসারকে টিকায় রাখবে, সংসারকে গুছায় রাখবে, সেটাই বউ। আমার জেনারেশনের যে ভাইয়েরা আছে বা আমার সিনিয়র যে ভাইয়েরা আছে, যারা নিজের ইগোর কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন, বা বড় ভাইরা যারা আছেন বউয়ের কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন, বউর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন, তাদেরকে বলে ভাই, ঝগড়া টুকটাক ফ্যামিলির মধ্যে থাকেই। আমারও কিন্তু ঝগড়াঝাটি হয়। আমি আমার মা ভক্ত, বাবা ভক্ত, আমি নিজে। আমার যে ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না এমন না, সব ফ্যামিলিতেই ঝগড়া কথা কাটাকাটি হয়। কিন্তু দিন শেষে এসে আপনার সরি বলতে হয় বাবা মাকে, এসে মিশতে হবে, বা আপনার বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভুল করছেন, আপনার বাবা মা কোন জিনিসটা রাইট ছিল, এই জিনিসটা আপনার রিয়েলাইজ করতে হবে। আসলে এই পৃথিবীতে তো আর আমি এমনি এমনি আসি নাই। আমার বাবা মার ইচ্ছা ছিল, তারপর আমার মার এত কষ্ট ছিল, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রাখছে, অনেক কষ্ট করছে, তারপরেই তো আমি আসছি। দেন আমি ছোটোবেলায় নিউমোনিয়া আক্রান্ত ছিলাম। আক্রান্ত হওয়ার পর আমার আম্মু অনেক কান্নাকাটি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক কষ্ট করে আমাকে বাঁচাইছে। অনেক হসপিটালতে বলছে যে আপনার এই বাবু বাঁচবে না, এই বাচ্চা নিয়ে নিয়ে চলে যান। আম্মু তখন কান্না করতেছিল রাস্তায় দাঁড়ায় আমাকে নিয়ে। হ্যাঁ, তখন কই থেকে যেন একটা ফেরেস্তার মতন দুইজন লোক আসছে, একজন মহিলা, একজন আঙ্কেল। দুজন আঙ্কেল আন্টি আইসা হচ্ছে যে আমার আম্মুকে বলছে আপনি কান্না করতেছে কেন? আম্মু বলতেছে আমার বাবুর এই অবস্থা, ডক্টর বলতেছে আমার বাচ্চা নাকি বাঁচবে না। তখন বলতেছে আপনার বাচ্চাকে আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান। আমি তো চিনি না, আমার কিছু চিনি না। তো যখন ঢাকা মেডিকেল নিয়ে গেল, তখন ওইখানে যত স্টুডেন্ট ছিল, যখন স্টুডেন্টরা প্রফেসররা বের হচ্ছে, ওই টাইমটাতে আমার এন্ট্রি হয়েছে, আমাকে নিয়ে আম্মু ঢুকছে। তখন সবাই আমাকে নিয়ে অনেক মানে দৌড়াদৌড়ি করছে, দৌড়ে চলে গেছে। আমার রগ খুঁজে পাচ্ছিল না, কোথা দিয়ে আমার স্যালাইন দিবে সেটা খুঁজে পাচ্ছিল না। পরে এখানে একটা রগ আছে আমার, এটা এখানে ছিল, এই রোগটা দিয়ে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। তো আমার আম্মু অনেক স্ট্রাগল করছে। আমি যখন বড় হয়েছি, বড় হওয়ার পর থেকে দেখছি আমার আম্মু আব্বু অনেক স্ট্রাগল করছে, একমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, ভালো মন্দ পাওয়ানোর জন্য। সো আমি ছোটোবেলা থেকে অনেক মানে যখন এগুলো দেখতাম যে আমার আব্বু অনেক কষ্ট করে, তখন আমি ভাবতাম যে আল্লাহ, আমার যদি এরকম কোনো ক্ষমতা থাকতো যে আমার অনেক টাকা পয়সা হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমার ফ্যামিলির সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আমার বাবা মার কষ্ট করতে হচ্ছে না, তাহলে অনেক ভালো হতো। সো এগুলো ভাবতাম, আল্লাহর কাছে চাইতাম। তো আল্লাহ তাআলা কোনো না কোনো একভাবেই আমাকে দিছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এখন অনেক মানুষ চিনে আমাকে, অনেক মানুষ হয়তো বা চিনে না, তারা অবশ্যই চিনে যাবে ইনশাল্লাহ। আগামীতে ভালো কাজ উপহার দিলে অবশ্যই সবাই মাথায় রাখবে, চিনবে আমাকে। তো যারা চিনে, এত মানুষ চিনে, যত মানুষ চিনে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আর আমি মনে করি যে আমি আল্লাহর কাছে চাইতাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে দিছে। এখন যেই কারণে আমি চাইতাম যে আমার ফ্যামিলিটাকে সুস্থ রাখতে হবে, সুখী রাখতে হবে, সো ওই গোলটা কিন্তু আমার পূরণ করতে হবে। এই জন্যই আমি আমার যত আয় আছে, যত কষ্ট আছে, সব কিছু আমার ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার সব কিছু। এই যে আপনার এই বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, বাড়িটা কত টাকা খরচ করেছেন বা কত টাকা খরচ হয়েছে? বাড়িটায় মোটামুটি টাকা খরচ হয়েছে। অ্যামাউন্টটা বলাটা আমি ভালো মনে করি না, আমি পছন্দ করি না অ্যামাউন্ট বলাটা কোথাও, অনেকে ফোর্স করে, তারপরে আমি বলতে চাই না এসব বিষয়। ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। আমার জীবনের যত ইনকাম ছিল সব কিছু দিয়ে এই বাড়িটা করেছিলাম আমি। আর গ্রামে বাড়ি করার কোনো ইচ্ছা ছিল না আমার গ্রাম এমনিতে ঘুরতে আসার জন্য পছন্দ, ঘুরতে বেড়াইতে এই জন্য পছন্দ, কিন্তু থাকার জন্য আমি গ্রাম পছন্দ করি না। হ্যাঁ, গ্রামকে আমি ঘুরতে কয়েকদিন বেড়াইতে আসলাম অকেশনে, সেই হিসাবে আমি গ্রামকে অনেক পছন্দ করি, ভালোবাসি, প্রকৃতির সাথে মিশে যেতে ভালো লাগে। কিন্তু সারা জীবন গ্রামে কাটাতে হবে এটা ভাবলেই আমার কাছে অন্যরকম লাগে। কারণ আমি ছোটো থেকে বড় হয়েছি ঢাকা শহরে, আমার সব কিছু আয়ত্তের মধ্যে, ঢাকার মধ্যে। এই কিছু চাইলে আমি আনতে পারি, এখানে দোকানপাট, বাজার, সদাই, এই সেই অনেক দূরে, সব কিছু যানবাহন ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছু অনেক খারাপ। মানে চর এলাকার মানুষ তো আমরা, এদিকে মানে আমাদের সরকার ওরকমভাবে
ফোকাস দেয় না আমাদের এদিকে, রাস্তাঘাট কিছু নেই। আপনি আসছেন, আপনি তো জানেন কীভাবে আসছেন, আমাদের রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। চরের দিকে ওরকম ফোকাস দেয় নাই। যখন প্রিভিয়াস সরকার ছিল তারাও ফোকাস দেয় নাই, এখন যারা আছে তারা ফোকাস দিচ্ছে না, আগামীতে যারা আসবে তারা ফোকাস দেবে কিনা সেটা বলা যাচ্ছে না। সো আমার গ্রামে শুধু ঘোরার জন্যই আমার পছন্দ, কিন্তু আমি যে এখানে বাড়ি করব, এত বড় একটা বাড়ি করব, আমার জীবনের সকল অর্থ ব্যয় করে এখানে একটা বাড়ি করব, এটা আমার কখনো ইচ্ছা ছিল না। আমার বাবা মা যখন বলছে যে এটা আমার বাবা যখন বলছে আমার বাপের ভিটা এটা, আমার মা যখন বলছে আমার শ্বশুরের ভিটা, তোর দাদার ভিটা, তোর নিজের ভিটা এটা, এখানে তোর একটা বাড়ি দরকার, তোর এখানে একটা বাড়ি কর। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমাদের যেহেতু এত ইচ্ছা, তোমাদের যেহেতু প্রয়োজন, তোমাদের পছন্দ, তোমার বাসা লাগবে, তোমার একটা, আমার যত শ্রম ছিল, আমার পরিশ্রমে যত টাকা পয়সা ছিল সব কিছু আমার আম্মুর হাতে তুলে দিয়েছি। আমি বলছি যাও তুমি বাড়ি করো, মন মতো করো, বাদ বাকিটা আমি দেখতেছি। তারপরে যে বাড়ি হয়ে গেল। আমার ধারণা আপনার যে বাড়ির যে ডেকোরেশন বা বাড়ির স্পেস, আমি আনুমানিক অর্ধ কোটি টাকা চলে যাবে মোটামুটি কাইন্ড অফ এরকমই। তারপরে আমাদের যে জিপসামের কাজটা করা হয়েছে, এটা কিন্তু আপনার সুপারস্টার জিপসাম থেকে করছি। ওনারা খুব নিখুঁতভাবে কাজগুলো করছে, আপনারা দেখছেন অনেক নিখুঁতভাবে কাজ করছে। এখানে আপনার 10-15 লাখ টাকার ডিজাইনই আছে শুধু আমার পুরা বাসার। আপনার বেডরুমের আমার বেডরুম, তারপর আমার এই পাশে ওই পাশে পুরো বাসার যে ডেকোরেশনটা করছি, এটা 10-15 লাখ টাকায় মানে ডিজাইনের মধ্যেই আছে। আচ্ছা, এই যে মানে বর্তমান যুগের ছেলে হয়েও আপনি মা বাবার জন্য অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ি করলেন, কিন্তু আপনি কি এই বাড়ি দিয়ে আপনার মা বাবার ঋণ শোধ করতে চাচ্ছেন? বলেন, এটা ঋণ শোধ করার ওরকম অ্যাবিলিটি তো আমার হয় নাই কখন। আমি আমার বাবা মার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার বাবা মা যেমনই হোক আমার জন্য শ্রেষ্ঠ, আমার জন্যই সেরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হচ্ছে আমার মা, সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার বাবা। আর আমার স্ত্রী তো থাকবেই, সেটা আমার অর্ধাঙ্গিনী, সেটা যখন হবে সেটা পরেরটা পরে। আপাতত যেটা আছে আমার মাই, আমার বাবা মাই, তারপর আমার ভাই বোন। আমি মনে করি আমার ভাই বোন ভাবি ওদের দোয়াটাও আমার জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা ব্লেস। আমার ভাই বোন ভাবি ওরা তিনজনই কথা বলতে পারে না, বাক শ্রবণ প্রতিবন্ধী। এই জন্য মনে হয় আল্লাহ তাআলা বেশি সহায় হয়েছে আমার প্রতি। আমি যেদিকেই যাই আমি কখনো ব্যর্থ হই না, আল্লাহ তাআলা আমাকে সফল করে কোনো না কোনোভাবেই। আমি যেই কাজটা করতে চাই, যেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করি, সেই জিনিসটা একদিন না একদিন আমার হয় একদিন আগে, হয়তো বা একদিন পরে। যেমন আমি VMWটা কেনার অনেক ছিল, অনেক প্যারা চলতেছিল, প্রায় 3 মাসের একটা প্রসেসিং চলতেছিল, হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। বাইক কেনার অনেক বাইক রাখার ইচ্ছা ছিল, এখন কিন্তু আমার 4-5টা বাইক আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাড়ির ইচ্ছা ছিল, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বাইক হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করব, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তাআলা যদি চান, আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে। কারণ টাকা তো আর এমনিতেই আসবে না। আমি যখন কন্টেন্ট করবো, আপনারা যখন সাপোর্ট করবেন, আমার কন্টেন্ট দেখবেন, তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে, ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সর আসবে, স্পন্সরের টাকা দিয়ে আমি একটা বাড়ি করে ফেলতে পারবো ইজিলি। হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর যারা হচ্ছে বাবা মার টেক কেয়ার করেন, আমি মনে করি তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে অকৃতজ্ঞ মানুষ, যার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, যার মধ্যে কোনো ভালোবাসা নাই, যার মধ্যে কোনো ফিলিংস নাই, সে কখনো মানুষ হতে পারে না। সে মানুষরূপী জানোয়ার, তার মধ্যে কোনো রকম ফিলিংস নাই। যে সে একটা মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, সেই মাটা কীভাবে মানে সারভাইভ করছে 10 মাস 10 দিন থাকা। মানে আপনি বুঝতেছেন আপনার পেটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে 10 মাস আপনি ঘুরবেন, এটা ইজি? এটা কোনোভাবেই ইজি না, এটা অনেক বড় একটা বিষয়। তারপর যখন সে প্রসবের সময়টা, ভাই, যখন মা একটা বাচ্চা যখন জন্ম দেয়, তখন যে কষ্টটা তার, সেই জিনিসটা বাচ্চাটা বোঝা অনেক, মানে সবাই বুঝে না এই জিনিসটা। যারা না বুঝে তারাই বাবা মাকে সম্মান করে না, অসম্মান করে, অকৃতজ্ঞ, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাদের মতো মানুষ আমার মন চায় আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো তাদেরকে আমি কী করতাম আমি বলতে পারতেছি না। সেটা বলতে গেলে এখন ভায়োলেশন চলে আসবে। বা স্ত্রীর কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। যারা হচ্ছে বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দেয়, তারা পুরুষ না, তারা হচ্ছে হিজড়া, তারা হচ্ছে কাপুরুষ, তারা কখনো পুরুষ হতে পারে না। বউ চলবে জামাইয়ের কথায়, জামাই কেন বউর কথায় চলবে? তো হিজড়া ছাড়া আর কিছু না। আমি মনে করি আমার ফ্যামিলি সবার আগে। আমার ফ্যামিলিকে যে মর্যাদা দিতে পারবে, সম্মান দিতে পারবে, আমার বাবা মার সাথে যে তাল মিলা চলতে পারবে, সে হচ্ছে বউ, সে আমার বউ হওয়ার যোগ্য। আমার বউর অনেক বেশি টাকা পয়সা থাকবে, আমার বউয়ের বাপদাদারা অনেক খানদানি হবে, আমার বউ অনেক এডুকেটেড হবে, অনেক স্টাইলিশ হবে, অনেক ড্যাশিং হবে, এরকম না। আমার বউ আমার সাথে ম্যাচ করে চলতে পারবে, আমার বউ আমার বাবা মার সাথে ম্যাচ করে চলতে পারবে, আমার ভাই বোনের সাথে ম্যাচ করে চলতে পারবে, সেটাই হচ্ছে আমার বউ। এছাড়া আমি মনে করি যে এটাই যোগ্যতা আমার বউর, আর কিছু দরকার নেই। আর যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে বউ না, সেগুলো গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, বান্ধবী হিসেবে ঠিক আছে। বউ নিজের সংসারকে টিকায় রাখবে, সংসারকে গুছায় রাখবে, সেটাই বউ। অর্ধ কোটি টাকা আমার সামর্থ্য এতটুকু ছিল। আমার যদি সামর্থ্য আরও থাকতো, যদি আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ডলার থাকতো, তাহলে আমি সব কিছুই ব্যয় করতাম আমার বাবা মার পিছনে।
বাংলাদেশের ঢাকার রাজধানীর বুকে আমার একটা রাজপ্রাসাদ থাকতো, এরকম যদি অ্যাবিলিটি থাকতো আমার, ওই রাজপ্রাসাদ আমি করে দিতাম আমার বাবা মাকে। অ্যাবিলিটি যেহেতু নাই, যতটুকু আছে এতটুকু দিয়েই আমার একটা ছোটোখাটো একটা প্রাসাদ, কি যাই হোক ছোটোখাটো একটা বাসা করছি আর কি, প্রাসাদ তো আর করতে পারিনি, একটা ফ্ল্যাট করছি ছোট্ট করে। আর যেহেতু এই ভিডিওটা বাবা মাকে নিয়ে, আমার জেনারেশনের যে ভাইয়েরা আছে বা আমার সিনিয়র যে ভাইয়েরা আছে যারা নিজের ইগোর কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন, বা বড় ভাইয়েরা যারা আছেন বউয়ের কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন, বউর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন, তাদেরকে বলে ভাই ঝগড়া টুকটাক ফ্যামিলির মধ্যে থাকেই, আমারও কিন্তু ঝগড়াঝাটি হয়। আমি আমার মা ভক্ত, বাবা ভক্ত, আমি নিজে, আমার যে ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না এমন না, সব ফ্যামিলিতেই ঝগড়া কথা কাটাকাটি হয়। কিন্তু দিন শেষে এসে আপনার সরি বলতে হয় বাবা মাকে, এসে মিশতে হবে, বা আপনার বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভুল করছেন, আপনার বাবা মা কোন জিনিসটা রাইট ছিল, এই জিনিসটা আপনার রিয়েলাইজ করতে হবে। নিজে নিজে রিয়েলাইজ করবেন, এক জায়গায় বসবেন ঠান্ডা মাথায়, যদি স্মোকার হন একটা স্মোক করতে করতে ভাববেন যে আপনি আপনার মার সাথে কী রাব ব্যবহারটা করছেন, আপনার বাবার সাথে কী রাব ব্যবহারটা করছেন, তখন আপনার নিজে থেকে একটা রিয়েলাইজেশন আসবে যে না এটা আমি খুব খারাপ করছি। তখনই সাথে সাথে এসে আপনার মধ্যে কোনো ইগো রাখবেন না, মানে কোনো অহংকার রাখবেন না, কোনো কিছু রাখবেন না যে আমি বলবো যে ছোট হয়ে যাব, এইসব চিন্তা আপনার করবেন না। আপনি বাবা মার কাছে এসে প্রয়োজনে পা ধরে বসে পড়বেন যে বাবা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, আজকের পর হবে না, মাফ করে দেন আপনি আমাকে। দেখবেন আপনার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে। আপনি যেই লক্ষ্যে আগাবেন আপনার লক্ষ্য দেখবেন আপনার সাকসেস হয়ে গেছে। আপনি বাড়ি করতে যাবেন দেখবেন বাড়ি হয়ে গেছে, গাড়ি কিনতে চাইবেন গাড়ি কিনে ফেলবেন। এই যে বাবা মাকে যদি আঘাত দেন, কষ্ট দেন, দেখবেন দুনিয়ার বুকে আপনাদের শাস্তি হবে, দুনিয়ার বুকে আপনার কখনো শান্তি থাকবেন না। এই বউ নিয়ে কয়দিন শান্তি থাকবেন, বা গার্লফ্রেন্ড নিয়ে শান্তিতে কয়দিন থাকবেন? বেশিরভাগ ফ্যামিলিতে ঝগড়াঝাটি কিন্তু বউ নিয়েই হয়, তাই না ভাই? নর্মাল বেসিক, কিন্তু বেশিরভাগ 60% এই বউ নিয়েই ঝগড়াটা হয়। বউর সাথে ফ্যামিলির মিলে না, তাই বউ নিয়ে আলাদা হয়ে যায়, বাবা মার সাথে দ্বন্দ্ব হয়ে যায়, আলাদা থাকে, সেপারেট থাকে। সো এই জিনিসগুলো থেকে আমাদের সরে আসতে হবে। এই ঝগড়া করা যাবে না, বউকে বোঝাতে হবে, বউকে ওরকমই বোঝাতে হবে যে আমার মা এইভাবে ব্যবহার করতে হবে, আমার বাবা এইভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার এরকম, আচার আচরণ এরকম হতে হবে, এরকম বোঝাতে হবে বউকে। এটাই আমার সাজেশন আমার ভাইদের জন্য, যে বাবা মার সাথে রাব ব্যবহার করবেন না। ঝগড়াঝাটি হলেও আপনি এসে মার কাছে সরি বলবেন, বাবার কাছে সরি বলবেন, ঠিকঠাকভাবে চলবেন, ফ্যামিলি নিয়ে আগালে দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এই যে পুরো বাড়িটা করছি, তারপর এই যে গাড়ি কিনছি, তারপর বাইক কিনছি, সবগুলো কিন্তু আমার নিজের অর্থে কিনা, নিজের টাকায় কিনা, নিজের উপার্জনে কিনা। কীভাবে কিনছি? আমার বাবা মার দোয়া ছিল আমার প্রতি, আপনাদের সাপোর্ট ছিল, এই জন্য আমি কিনতে পারছি। সব কিছু আমার সোশ্যাল মিডিয়ার টাকা আর হচ্ছে আপনার স্পন্সর দিয়েই কিনা। বিজনেস তো শুক্র রাষ্ট্র দিন ধরে করতেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করব, আর লম্বা করব না। পরিশেষে আমি বলতে চাইব, মামুনের মতো সন্তান প্রত্যেকটা বাবা মার ঘরে যেন একজন করে জন্ম নেয়, কারণ তারা যেন বাবা মার টেক কেয়ার করতে পারে, বাবা মাকে ভালোবাসা দিয়ে যেন পরিপূর্ণ রাখতে পারে, সেই প্রত্যাশা সবার প্রতি রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।